ডেইলি টাইমসে বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আমরা জানি যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে আসছে। এরও কিছুদিন আগে আমরা দেখেছি যে কয়েক বছর আগে আমরা দেখেছি যে রাসায়নিক অস্ত্র আছে এই অভিযোগ তুলে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে এক ধরনের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এর আগে লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফির সরকারের পতন ঘটিয়েছে এবং সর্বশেষ ঘটেছে যেটি ইরানে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে যে দুর্বল রাষ্ট্র কি টিকে থাকতে পারবে না, বা তাদের কে নিরাপত্তা দিবে? একই সঙ্গে এমনও বলা হয় যে আমাদের যে উপমহাদেশের দেশগুলো, এর মধ্যে যে ছোট ছোট কয়েকটি দেশ আছে, এসব দেশের নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। এসব বিষয় নিয়ে আজ কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মাসুদ রাজ্জাক। আপনাকে স্বাগত জানাই। জি, আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ। তো ভেরি রাইটলি আপনি টপিকটা নিয়ে এসছেন। এটা একদম বার্নিং ইস্যু অ্যাট দ্য মোমেন্ট, এবং দিস ইজ এ কনসার্ন যে আমরা আসলে বড় যারা তাদেরকে সামাজিকভাবে অভিভাবক মনে করি, এবং আমরা মনে করি যে অভিভাবকরা আমাদেরকে দেখে শুনে রাখবেন। সেখানে যদি অভিভাবকরা রক্ষক হিসাবে ভক্ষকের অবস্থানে চলে যান, তো সেই ক্ষেত্রে দিস বিকামস এ রিয়েলি কনসার্ন। এবং এটা সোসাইটির থেকে নিয়ে শুরু করে নাও ইউ গো টু দ্য স্টেট বেসড, দেন রিজিওনাল, দেন গ্লোবালি ইট হ্যাজ বিকাম এ কনসার্ন। এবং আমি মনে করি যে ভেরি রাইটলি আপনি পয়েন্টেড আউট করেছেন যে কয়েকটি উদাহরণ আপনি নিয়ে আসলেন এখানে। একটা আপনি নিয়ে এসছেন কলম্বিয়ার ভেরি রিসেন্ট ইনসিডেন্টের ইয়েটা নিয়ে এসছেন, ভেনেজুয়েলাটা নিয়ে এসছেন। দেন আপনি হাইতিরও একটা ইয়ে দিয়েছেন, আবার ইরাকের কথাও বলেছেন, অ্যান্ড দেন ইরান। ইউ সি, ইরাকে যেটা হয়েছিল, পটেনশিয়ালিটি দে হ্যাড, হয়তো বা যদি বা করবে, এটার উপরে কিন্তু আপনি তাকে ধ্বংস করে দেওয়ার একটা ইয়ে করেছেন। সো উনি আমার উপরে আক্রমণ করতে পারে, এটাই হচ্ছে কথা। আইদার সে করেছে কি করেনি, আপনি এটা নট বদার্ড। আপনি বোঝা গেছে এটার কোনো বাস্তব ভিত্তি ছিল না। এক্স্যাক্টলি আপনি এবং আপনার অ্যালাইজ এদের উপরে যদি এই ধরনের কোনো থ্রেট থাকে, তাদের পলিসি হচ্ছে সেটাকে আপনারা নিউট্রালাইজ করে ফেলবে তারা। দেখেন, জাস্ট আমরা একটু রিফ্রেশ করে আমার মেমোরি, ইরাকের সাথে সেম জিনিস হলো। তারা একসাথে বসলো, নেগোশিয়েট করতে গেল, তখন বললো ইরাক বলেই যাচ্ছে আমাদের নিউক্লিয়ার আমরা ওয়ারহেড ডেভেলপ করিনি, না তোমরা করেছো। এবং তখন আবার টিম গেল সেটাকে দেখতে, টিমও দেখে আসলো। টিম দেখার পরেও ফিজিক্যালি কিন্তু টিম বললো যে না, দে ডিডন্ট ফাইন্ড ইট, বাট স্টিল দে ওয়ার নট কনভিন্সড। এবং আপনি বলেছেন অলরেডি যে সাদ্দাম হোসেনকে তারা নিউট্রালাইজ করেই ফেললো, ইরাক আবার রিবিল্ড হচ্ছে আর কি। নাও কামিং ব্যাক টু ইরান, আমি তো সেম জিনিস দেখতে পাচ্ছি। তিনটি বৈঠক কিন্তু হয়েছিল। হ্যাঁ, এবং আমরা কিন্তু খুব আশা করেছিলাম যে একটা সলিউশন হচ্ছে। এক্স্যাক্টলি, নেগোসিয়েশন হচ্ছিল। ওমানের ফরেন মিনিস্টার ওয়াজ দেয়ার। হি সেইড দ্যাট উই আর অ্যাট দ্য ভার্জ অফ কামিং টু আ পয়েন্ট, রাইট? এবং ইরান কমিট করেছে রিপিটেডলি যে নো, we are not going to develop nuclear power for the warhead. আমরা মিলিটারি ইউজের জন্য নিউক্লিয়ার পাওয়ারটা করছি না, এবং উই ক্যান অ্যাসিওর ইট। বাট মিস্টার ট্রাম্প কী করলেন? মিস্টার ট্রাম্প এটাকে ডিনাই করে ফেললেন। উনি বললেন নো, দিস উইক ডিপ্লোমেসি, আই ডোন্ট বিলিভ ইট, আই ডোন্ট অ্যাগ্রি টু দিস। সো আসলে যেই জন্যে তারা ইরানের উপর অ্যাটাকটা করলো, সেটা একদম খুব ক্লিয়ারলি তাদের অবজেক্টিভ ইজ টু প্রিভেন্ট ডেভেলপমেন্ট অফ নিউক্লিয়ার ক্যাপাসিটি, এক নাম্বার, ইনক্লুডিং ইনফ্রাস্ট্রাকচার। দুই নাম্বার হচ্ছে তারা লিডারশিপ টার্গেট করেছে, দ্য টার্গেটেড দ্য লিডারশিপ। তো আমরা দেখলাম ডিমাইজ অফ আয়াতুল্লাহ খোমেনি। দেন তারা তাদের নেভাল ক্যাপাসিটিকেও তারা
নেভাল প্লাস মিলিটারি ক্যাপাসিটিকেও তারা আপনার ইনক্যাপাসিটেট করেছে। আরেকটা হচ্ছে তারা যেটা বলতে চাচ্ছে দ্যাট দোজ হু সাপোর্ট দ্য টেরোরিস্ট অর্গানাইজেশনস বা প্রমোট, তাদের ভেতরে তারা লেভেল করেছে ইরাককে, এবং দে সে দ্যাট তারা ভবিষ্যতে এটাকে আর যাতে না করতে পারে, সাপোর্ট না করতে পারে, সেটার জন্য এখনই এটা প্রিভেনশন মেথড চলে গেছে। দে হ্যাভ দেয়ার জাস্টিফিকেশনস, উই হ্যাভ আওয়ার আইজ, উই হ্যাভ আওয়ার সেন্সেস। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রাজতন্ত্র শাসিত ছাড়া যারা স্বাধীনভাবে দাঁড়াতে চেয়েছে, যে আমি রাজতন্ত্র নামে একটি গণতান্ত্রিক দেশ, যেমন ইরাক, সেখানে রাজতন্ত্র নেই। এই আজকে যে ইরানে আক্রমণ হয়েছে, এখানে কিন্তু এক ধরনের গণতন্ত্র আছে। তারপর লিবিয়া, তারা কিন্তু কোনো রাজতন্ত্র ছিল না। এই লোকগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, নেতৃত্ব শেষ করে দেওয়া হয়েছে, এবং পুরো দেশটাই এক ধরনের ভঙ্গুর অবস্থা, সব দেশগুলো। বাট এগুলো কিন্তু একসময় সমৃদ্ধ দেশ ছিল, এবং ইরাক কিন্তু খুব প্রোগ্রেসিভ দেশ ছিল। এবং জানেন যে পুরো মধ্যপ্রাচ্যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পর ইরাকই প্রথম আমাদের স্বীকৃতি দিয়েছিল। আমার কাছে জিনিসটা আমি খুব সহজভাবে এভাবে এক্সপ্লেন করতে চাই। যখন আপনি কাউকে আপনার বশে রাখতে চাইবেন, এখন যদি রাজতন্ত্র চলে, আপনি কিন্তু শুধুমাত্র রাজাকেই যদি মানিয়ে নিতে পারেন, আপনার কিন্তু সব তন্ত্রমন্ত্র কিন্তু বাস্তবায়িত হয়ে যাচ্ছে। যখন একটা দেশ রাজতন্ত্রের বাহিরে গণতন্ত্রে চলে গেল, তখন কিন্তু আর খালি একজনকে মানিয়ে নিলেই হচ্ছে না, বহুজনকে রাষ্ট্রের জনগণের মতামতের উপরে তখন কিন্তু জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে। সো যারা গ্লোবাল পাওয়ারে, তারা ওই রাজতন্ত্রের একজনকে মানিয়ে নিয়ে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই মানিয়ে নেওয়ার জন্য তাদেরকে অত বেশি কষ্ট করতে হয়নি। আর তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা ওই একজনকে মানিয়ে নিলে হয়ে যেত, ওরকমভাবেই ধরে নেন। আমি এটাকে মানে সিনোনিম হিসেবে ইউজ করলাম আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে, যেখানে একটা সিস্টেম, আমি আর আপনি কথা বলছি, আমি আর আপনি একটা কাজ করছি, আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এবং উই আর কমফোর্টেবল, বোথ অফ আস আর কমফোর্টেবল। এবং রাজতন্ত্রের জন্যে আপনি প্রজাদের কি হচ্ছে, জনগণের কি হচ্ছে, কিন্তু প্রজা মিনস আমি জনগণের কথা বলছি, যদিও নেগেটিভ হয়ে গেল শব্দটা। জনগণের কি হচ্ছে সেই বিষয়ে নট কনসার্ন, বিকজ আপনি তাদের ইন্টারেস্ট দেখছেন থ্রু আদার মিনস। তাদেরকে আপনি ফিনান্সিয়াল বেনিফিট দিয়ে তাদের আপনি ইন্টারেস্টটা ধরে রাখছেন। বাট আমি যখন আপনার সাথে ডিলিংয়ে গেছি, আমি তো কমফোর্টেবল। যখনই সিস্টেমটা চেঞ্জ হতে চায়, তখনই আমি আনকমফোর্টেবল ফিল করি, এবং সেখানেই আমি চাই না যে ওটা এস্টাবলিশ হোক। ইট কুড বি ইন এনি ফর্ম, ইট কুড বি ভাইস ভার্সা, আপনি যেভাবে এটা চিন্তা করেন না কেন। তবে দেখেন, এগুলোর থেকে আমাদের কিন্তু এখন সময় এসছে ভাবার জন্যে, কারণ আমাদেরও আশেপাশে, আমাদের রিজিয়নে বিগ পাওয়ার্সরা আছেন, যারা অলরেডি এস্টাবলিশড গ্লোবাল পাওয়ার, যারা অ্যাসপায়ারিং টু বিকামিং গ্লোবাল পাওয়ার। এবং আমাদের রিজিয়নে কিন্তু আপনার ইনক্লুডিং পাকিস্তান, নিউক্লিয়ার পাওয়ার কিন্তু আছে, একটার চেয়ে বেশি আছে। সো আমরা যে রিজিয়নে বসবাস করছি, যে স্ট্র্যাটেজিক্যালি এখান থেকে তো আর চলে যাওয়া যাবে না, ইচ্ছা করলেই এখানেই থাকতে হবে, বিকজ ল্যান্ডমাস ইজ ল্যান্ডমাস। তো পাওয়ার ব্যালেন্স আমাদের রিজিয়নে এবং এখানে টিকে থাকার বিষয়টা, এগুলো আরও আগের থেকে আমাদের ভাবার প্রয়োজন, এবং ভাবছে লোকজন। তবে এখন ইট হ্যাজ বিকাম রিয়েলি এসেনশিয়াল। ইরানের সাথে যেই যুদ্ধটা লেগেছে, ইউএসএ চিন্তা করছে যে 4 to 5 weeks টাইমের ভেতরে দে ক্যান ওয়াইন্ড আপ। তাদের ওয়ার অ্যানালিস্টরা মনে করছে যে না, এটা আর একটু আগেও হতে পারে, আবার এক সপ্তাহ বেশি সময়ও লাগতে পারে। হোয়াট এভার, ফর দ্যাম ইট ইজ এ ম্যাটার অফ সে 4 to 6 weeks। বাট এটার এফেক্টটা চিন্তা করেন আপনি দেখতে পাচ্ছেন গত কয়েকদিন থেকে, জাস্ট আপনি পেট্রোল পাম্পের অবস্থাগুলি দেখেন, এখন পর্যন্ত শর্টেজ হয়নি।
এখন গ্লোবাল ভিলেজে কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব সংঘাত হলে শুধু ওই জায়গাটাই সীমাবদ্ধ থাকে না, No. প্রভাব সব Yes. পুরো বিশ্বব্যাপী কোনো না কোনোভাবে ছড়িয়ে পড়ে। আপনার নিশ্চয়ই মনে আছে যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরে আমাদের এখানে গম চাল এক ধরনের সংকট সৃষ্টির ব্যাপার কিন্তু উঠেছিল। বিষয়টা এখন এরকমই, দুটো জায়গাতে সমস্যা হচ্ছে, দুটো দেশের মধ্যে সমস্যা হচ্ছে। এটা শুধু ওখানকার স্থানীয়ভাবে এটার এফেক্ট পড়ছে না, এটা গ্লোবাল এফেক্ট পড়ে যাচ্ছে এটার উপরে। দেখেন অলরেডি অনেক কিছুর প্রাইস হাইক হয়ে গেছে, ওয়ার্ল্ড মার্কেটে তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে গেছে, আমাদের এখানে তেলের শর্টফল শুরু হয়ে গেছে। যদিও গভর্নমেন্ট বলছে যে উই ডোন্ট হ্যাভ এনি শর্টফল, ইয়েট পেট্রোল পাম্পগুলি এখন রেশনিং শুরু করে দিয়েছে। সো এফেক্ট হবেই এবং হচ্ছেই। তবে আমাদের এই জন্যে আমরা কি করতে পারি, ছোট দেশ আমরা কি করতে পারি, যাদের আপনার রিসোর্সেস নাই টু বিকাম সেলফ ডিপেন্ডেন্ট। সো হাউ ইউ ক্যান ওভারকাম অর ট্যাকেল দিস কাইন্ড অফ সিচুয়েশনস। আপনি তো সবসময় ফোর্সি করতে পারবেন না। আমরা তো আশায় ছিলাম যে ঠিক আছে নেগোসিয়েশন হচ্ছে, আমেরিকা ওখানে আছেন, হ্যাঁ, ইরানের সাথে নেগোসিয়েশন হচ্ছে, ইরানও বলছে নমনীয় হয়েছে। আচ্ছা, আমার মনে হয় আমরা কিন্তু আশা করছিলাম বাট দেখেন আলটিমেটলি কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল, ওয়ার ব্রোক আউট। সো এটার এফেক্ট পড়ে গেল। সো আমি যে প্রস্তুত করব নিজেকে, সে আমি বাংলাদেশের কথাই যদি আমরা এখন বলি, দেখেন আমরা 2024 থেকে এই পর্যন্ত মোটামুটি একটা টার্ময়েল, একটা উত্তাল সময়ের মধ্যে দিয়ে পার হলাম। আলহামদুলিল্লাহ আমাদের ইলেকশন হয়ে গেছে, আমাদের গভর্নমেন্ট ফর্ম করেছে। দেখেন দ্য মোমেন্ট গভর্নমেন্টটা ফর্ম করলো, দেশের জনগণের ভেতর কিন্তু সাথে সাথে একটা স্বস্তি নেমে আসলো, সাথে সাথে উইদিন নো টাইম তাদের ভিতরে একটা সেলফ ইম্পোজড একটা ডিসিপ্লিন চলে আসলো। এবং গভর্নমেন্ট স্টার্টিংটা কিন্তু ভালো ছিল, যেমন মন্ত্রীরা গাড়ি নেবে না, শুল্কমুক্ত প্লট নেবে না, এ ধরনের কিছু ভালো ভালো কথা কিন্তু আমরা শুনেছিলাম এবং আমাদের খুব ভালো লাগতেছিল। দেখেন এই জিনিসগুলো কিন্তু মানে আমাদেরকে অনেক আশা জাগিয়েছে মনে। হ্যাঁ, এখনো আমরা যখন দেখি যে বাসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে লোকজন, আমরা কিন্তু এখনো আশা করতে পারি যে না, আমাদের দেশ একদিন ইনশাআল্লাহ। দেখেন পেট্রোলের জন্যও কিন্তু লম্বা লাইন ছিল, হেফাজতলি ছিল। গতকাল থেকে দেখলাম ভেরি ডিসিপ্লিন লাইন, নট ডিস্টার্বিং দ্য মেইন ট্রাফিক। তো দেখেন জনগণের ভিতরে কিন্তু একটা সেলফ ইম্পোজ ডিসিপ্লিন চলে এসছে। তার মানে আমরা আসলে শান্তি চাই, মানুষ শান্তি চাই, সব দেশেই পৃথিবীতে মানুষ শান্তি চায়, শান্তিতে বসবাস করতে চায়। তার ভেতরেও তো এই যে মানুষের রিকোয়ারমেন্ট পাওয়ার, এটার জন্যে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। আর পাওয়ারটা তো ইজ পিভটিং অ্যারাউন্ড, আপনার গ্লোবালি বললে আমরা বলবো যে এখন তো একজনই এটা নিয়ে খেলছেন এবং উনি ওই জায়গায় থাকতে চাচ্ছেন, পজিটিভলি হোক আর নেগেটিভলি হোক, দিস ইজ দ্য রিয়ালিটি। এবং একজনের খেলাটাই আমার মনে হয় সংকটের মূল কারণ। যদি পাওয়ার এক ধরনের ব্যালেন্স থাকতো তাহলে হয়তো এই চিত্র আমরা দেখতাম না। এখন কিন্তু দুটি যুদ্ধ আমাদের একটু আড়ালে চলে গেছে, যেমন পাকিস্তান আফগানিস্তান কিন্তু যুদ্ধ হচ্ছে, আমরা কিন্তু ইরান যুদ্ধের কারণে এটা ভুলে বসে আছি। তারপরে ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ চলছে, রাশিয়াও কিন্তু ভেবেছিল যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে ইউক্রেনে যা যা দখল করা করে ফেলো, বাট এটা কিন্তু অলমোস্ট 4 বছর হয়ে গেছে। যুদ্ধ লাগলে সবাই চায় যে হিউম্যান রিসোর্স ইউজ না করে টেকনোলজিক্যালি পাওয়ার, হ্যাঁ, হার্ড পাওয়ার, তার যেতে সফট পাওয়ারও যেতে চায়, আর হার্ড পাওয়ারে হিউম্যান রিসোর্স ইউজ করতে চায় না। তারা আপনার আর্মস অ্যামুনিশন এবং তার এই মিলিটারি পাওয়ার দিয়ে তারা চেষ্টা করে ইয়ে করার জন্যে। তো তারপরেও আমি একটা জিনিস এখানে আমি বলবো যে দেখেন, আপনি যদি রিজিওনাল পাওয়ারের কথা চিন্তা করেন, সেই হিসাবে ডেফিনেটলি দো চায়না ইজ লিটল অ্যাওয়ে ফ্রম আস, বাট প্রেজেন্ট পার্সপেক্টিভ আমি মনে করি যে চায়না ইজ এ কনসার্ন ফর আওয়ার রিজিয়ন, and we should incorporate that while thinking a little high region level, একটু হাই রিজিয়ন লেভেলে। and then we have our neighbor India আছে আমাদের সাথে, then Pakistan is a nuclear power। দেখেন আফগানিস্তানের পরে কিন্তু ইরান,
পাকিস্তানের পরে ইরান, জি জি নট ফার। দেখেন এখন ওই যে যুদ্ধটা লেগেছে হরমুজ প্রণালী যেটা আছে স্ট্রেইট, ওইটার উপরেই এখন যত সব ফোকাস। দ্য মোমেন্ট ইট ইজ রেস্ট্রিক্টেড, আপনি চিন্তা করেন সৌদি আরব অ্যান্ড কুয়েত অ্যান্ড কাতার, গালফ স্টেট, গালফের পুরো পার্সিয়ান গালফ দিয়ে যেই জিনিসগুলি নেমে আসতো আপনার টু দ্য ওমান গালফ দিয়ে আপনার ইয়েতে ওশানে, এই জিনিসগুলি সব এখন ওখানে বন্ধ হয়ে আছে। পাওয়ার প্লে ওই জায়গাটার, দিস এ চোক পয়েন্ট, কন্ট্রোল ওই জায়গাটা যে রাখতে পারবে সে কিন্তু অনেক কিছু গেইন করে যাচ্ছে। সিমিলারলি আবার এদিকে যদি আমরা আসি, আপনি আসেন আমাদের মালাক্কা স্টেটে, রাইট, এদিক দিয়েও সেম, আপনি কন্ট্রোল এখানে করতে পারলে অন্তত 70% ট্রেড শিপে যেটা হয় সেটা এখান দিয়ে যাওয়া আসা করে। সো এই জায়গাটার ভেতরেও যাদের কন্ট্রোল থাকবে, দে উইল হ্যাভ কন্ট্রোল ওভার দ্য ইকোনমি অন দ্য গ্লোব। I mean to say they will have upper hand. So এই জিনিসগুলোতে আমাদের এখন সময় হয়েছে ভেরি স্ট্রংলি আমাদের স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করা, আমাদের ডিপ্লোম্যাটিক যেই চিন্তা ভাবনাগুলো আছে এতে একটা ব্যালেন্স আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে মাল্টি লেভেলের মাল্টি ফোকাসড ডিপ্লোমেসি এখানে ইনভলভ করতে হবে, নট ডিপেন্ডেন্ট অন সামবাডি ফিক্সড সামবাডি। আমরা শক্তি দিয়ে টিকে থাকতে পারবো না, জি আমাদের নানা কৌশল এইটা আমাদের একদম খুবই প্রয়োজন রয়েছে। আমরা যাতে কখনোই একেবারেই একজনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে যাই। জি, উই মাস্ট হ্যাভ আওয়ার অল্টারনেটিভস। এবং আমাদের যেটা আগেও ছিল যে আমরা সবার সাথে বন্ধুত্ব বজায় রাখবো, কারোর সাথে বৈরুদ্ধ না, কারোর সাথে বৈরুদ্ধ নাই, এটা আমাদের ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের নিজেদেরকে ডিফেন্ড করার, প্রোটেক্ট করার যে ক্যাপাসিটিটা আছে এটা আমাদেরকে ওই লেভেলে নিয়ে যেতে হবে যেই লেভেলে আমি হয়তো অফেন্সিভ হয়ে ওভারসিজ যাব না, বর্ডার ক্রস করে কারোর কাছে যাব না, সমুদ্র ক্রস করে কাউকে অ্যাটাক করতে যাব না, বাট কেউ যাতে আমার সভরেন্টিতে হস্তক্ষেপ করতে না পারে সেরকম একটা আমার প্রোটেক্টিভ অ্যান্ড ডিফেন্সিভ ক্যাপাবিলিটি আমার থাকতে হবে। দিস ইজ ডেটারেন্স ক্যাপাসিটি অফ ডেটারেন্স। হ্যাঁ, এটুক ডেটারেন্স ক্যাপাসিটি যদি আমার থাকে তাহলে আমার সভরেন্টিতে, আমার ইন্টারেস্টে কেউ হস্তক্ষেপ করার আগে অ্যাটলিস্ট হি উইল থিঙ্ক টুয়াইস থ্রাইস যে এটা কতটুকু সে সাস্টেন করতে পারবে আর কতটুকু পারা যাবে না। সো এই জিনিসটা নিয়ে আমাদের আই এম শিওর অলরেডি পিপল আর ওয়ার্কিং অন দ্যাট। এবং আমরা দেখেছি যে আমাদের যে ডেভেলপমেন্ট ট্রেন্ডটা চলছে, বিশেষ করে আপনার ডিফেন্স ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে, মে বি আর্মি, এয়ারফোর্স, নেভি, হোয়াট এভার, এটা কিন্তু মোটামুটি আমাদের যে গোলটা সেট করা হয়েছিল ডিফেন্স ক্যাপাসিটি আমরা আর্ন করব, স্ট্যাবলিশ করব আমরা নিজেদের ইয়ের জন্যে, স্বার্থের জন্যেই, আমরা ওই জায়গাতে ওই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। স্বাধীনতার পর আপনি চিন্তা করেন আমাদের জেনারেশন যখন আমরা চাকরিতে এসেছি, আমরা 750 টাকা বেসিক পেতে চাকরিতে ঢুকেছি। আচ্ছা ঠিক আছে, টাকার মান কমেছে আমরা জানি, কিন্তু এখন আপনার একটা বেসিক পে কত চিন্তা করেন, সেই হিসেবে কোথায় আছি, কতটুকু আমাদের হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন, অনেক কিছু হয়েছে। আমরা যেমন অনেক কিছু হয়েছে, খোলা পায়খানা ইউজ করতাম সব মানুষ, অধিকাংশ মানুষ, এখন কিন্তু আমরা অ্যাক্টিভ পাবে না পুরো দেশে আমার মনে হয়। একটা জিনিস শুধু আমি খুব আমাদের লাস্ট 2024-এর পর থেকে খুব ভালোভাবে উপলব্ধি করছি, আগেও করেছি, বাট এখন খালি একটা জিনিসই মনে হয় আমার দেশে কি নাই, অনলি ওয়ান থিং, আমার সৎ ইচ্ছা, অনলি ওয়ান থিং, আমার মানসিকতা। আমি যদি পলিথিনের প্যাকেটটা না ফেলে দেই ড্রেনে, ড্রেনটা বন্ধ হবে না, পানিটা বন্ধ হবে না, এলাকাটা পলিউটেড হবে না, আমার এনভায়রনমেন্টাল সিকিউরিটি হ্যাজার্ড হবে না। আমি যদি গাড়িটা চালাতে গিয়ে যদি হর্নের প্রয়োজন নেই, আননেসেসারি হর্ন দিচ্ছি, আমার এনভায়রনমেন্টাল পলিউশনটা হবে না।
সো আমার কাছে খালি একটা জিনিসই মনে হয়েছে, এটা হচ্ছে ইটস অনলি মি, ইউ, আমরা, আমি, আপনি, আমরা। আমাদের দেশে সব কিছু আছে এবং সব কিছু হবে ইনশাল্লাহ। আমাদের মন মানসিকতা যদি খালি পজিটিভ থাকে এবং আমরা যদি পজিটিভ চিন্তা করি, এভরিথিং ইজ পসিবল। এখানে না হওয়ার কোনো কারণ নেই। দুষ্ট লোক খুব বেশি না, হাতে গোনা কিন্তু দুষ্ট লোক। না, আরেকটি বিস্ময়কর ঘটনা আছে। আপনি জানেন যে 5ই আগস্টের পতনের পরে শেখ হাসিনা 3 দিন কিন্তু আমাদের সরকার ছিল না দেশে। 5, 6, 7, 8 তারিখ সরকার গঠিত হয়েছে। খুব বিশাল কোনো বিশৃঙ্খলা খুব বেশি হয়নি কিন্তু আমাদের দেশে, এবং মানুষ নিজে ট্রাফিক কন্ট্রোল করেছে, আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করছে যাতে কোনো বড় ধরনের ঘটনা না ঘটে। সেটার বিরাট দিক আমি বলবো। ছোট্ট একটি দেশে 18 কোটি মানুষ, এই নগরীতে ধরুন ইউরোপের অনেক কয়েকটি দেশের সমান মানুষ শুধু ঢাকায় থাকে আমাদের, যেমন 3,60,00,000 লোক বলা হয়, হয়তো বেসরকারি হিসেবে আরও বেশিও হতে পারে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই আমাদের মনে হয়। আমি হতাশ হই না, আমি ওই যে বললাম খুব পজিটিভ। এখনও বাসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, এটাতে আমি আমার উন্নয়নের আলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমি মানসিকতার চেঞ্জ এখানে আমি এখানে ওই হিসেবে দেখতে চাচ্ছি জিনিসটা। এটা আমি আমার মানসিকতা যদি একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়, বিশ্বাস করেন আমি আমার সামরিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ওইটাই আপনার শক্তি। ডিসিপ্লিন আপনার শক্তি ওটাই। ওখান থেকে আপনার সব কিছু জন্ম নিবে। ওখান থেকেই আপনি নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে এবং দেশের জন্যে, দশের জন্যে কিছু করার মতো মানসিকতার আপনার সৃষ্টি হবে ওখান থেকে। যদি ইমপিউরিটি আর পিওরিটি দুটো জিনিস আমরা পার্থক্যটা বুঝি, রাইট অ্যান্ড রঙের ভেতরে যদি আমরা লাইন ড্র করার মতো আমাদের যদি একটা বুদ্ধিমত্তা থেকে থাকে, উইজডম থেকে থাকে, আমার মনে হয় যে ইনশাআল্লাহ উই ক্যান ওভারকাম এনি সিচুয়েশন। আমরা খুব আশার আলো দেখতে পাচ্ছি আফটার দ্য চেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট, ইনক্লুডিং ইন দ্য টপ এশলান্স। তাদের চিন্তা ভাবনা, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এবার তো ইটস এ মিক্স অফ ইয়াং অ্যান্ড ওল্ড জেনারেশনস গভর্নমেন্ট ফর্ম। তো এখানে পুরনোরাও আমি দেখতে পাচ্ছি যে ওখান থেকে বের হয়ে এসছেন। পয়লা বৈশাখে যেন আমরা বলি না, জীর্ণতাকে আমরা ছুঁড়ে ফেলি, নতুনটাকে ধরবো। আমি দেখলাম যে ওনারাও ওনাদের এক্সপেরিয়েন্স দিয়ে, উইজডম দিয়ে, যেটা প্রয়োজন নাই সেখান থেকে বেরিয়ে চলে এসছেন। যেটা নূতন সেটার সাথে তারা নিজেরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন এবং করে ফেলেছেন অনেক ক্ষেত্রেই। আর যারা নতুন এসছেন তারা পুরনোটা তো না, নতুনটা নিয়েই যাচ্ছেন, বাট পুরনোটার থেকে এক্সপেরিয়েন্সটাকে তারা ধরে নিয়ে তাদের নতুনটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন। দিস কম্বিনেশন ইজ এ ভেরি গুড কম্বিনেশন, ইউনিক কম্বিনেশন। এবং আমি মনে করি আমরা যারা জনগণ আছি, সাধারণ মানুষ আছি, আমরা সরকারকে, আমাদের লিডারশিপ লেভেলে যারা আছেন তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে সময় দিতে হবে, ধৈর্যটা ধরতে হবে আমাদেরকে, এবং তাদেরকে তাদের পরিকল্পনা ইমপ্লিমেন্ট করার জন্যে পরিবেশটাকে আমার ধরে রাখতে হবে। আমার যতটুকু করার আমি অতটুকুই করব, তাহলেই আমার দেশ সেবা কিন্তু হয়ে যাচ্ছে। আমার এক্সট্রা কিছু, আমার কাজটুকু শুধু আমি করব। এটা যখনই আপনি করবেন, আপনি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ বলেন, ইকোনমিক পয়েন্ট অফ ভিউ বলেন, আপনি ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউ, হোয়াট এভার মে বি দ্য কেস, আপনি সব এরিনাতে কিন্তু নিজের কাজটা যদি নিজে করেন, ইট ইজ ডান, আলহামদুলিল্লাহ। বিষয়ে আপনি আলাপ করছেন, বাট আমি যেটি বলতে চাই, আমাদের দুই প্রতিবেশী আছে, বড় প্রতিবেশী, জি, ভারত এবং চীন। জি, এদের মধ্যে এক ধরনের বৈরিতা আছে কিন্তু। হ্যাঁ আছে। তো এই দুই দেশের সাথে সম্পর্ক ব্যালেন্স করা যায় কিভাবে, বা কি করা উচিত সরকারের? এখানে একটা খুব চমৎকার জিনিস দেখেন,
আমি জাস্ট ভারতটাকে টেনে নিয়ে আসি একটু আগে, তারপর চায়নার সাথে আমি টেনে নিয়ে আসবো। ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেক আগের থেকেই, জি। ভারত উপমহাদেশ, আচ্ছা জি। ঠিক আছে, আর আমরা তো 47 একসময় এক দেশ ছিলাম। জি 47-এ ভাগাভাগি হয়ে গেল। এখন আমরা সরাসরি 1971-এ চলে আসি। জি। তো 1971 টু 1975 এটা একটা সময়, তখন আমাদের দেশটাও গড়া হচ্ছে মাত্র, নতুন নতুন ওদের সাথে আমাদেরও চুক্তি হলো, তাই না? জি। ফ্রেন্ডশিপ চুক্তি হলো, ল্যান্ডের চুক্তিটা হলো, সুন্দর করে হলো। 75-এর পরে আবার একটু চেঞ্জ আসলো, একটু আমাদের রিজিয়াম চেঞ্জ, একটু মিলিটারি রিজিয়াম আসলো, তারপরেও চললো। এবং এই যে চলাটা একটু দীর্ঘ সময়ের মধ্যে ছিল, বাট তারপরেও আমাদের রিলেশনটা কিন্তু ছিল, আমাদের ট্রেড কিন্তু আস্তে আস্তে বেড়েছে, জি। জি। আমাদের নানা রকম টানাপোড়ন ছিল, বাট তারপরেও কিন্তু রিলেশন বেড়েছে। হাউভার তখন আবার এই যে টু ব্যালেন্স আমাদের টু ব্যালেন্স ইন্ডিয়া, আমরা তখন আবার আমাদের ডিপ্লোম্যাটিক ইয়ে থেকে আমরা তখন আবার একটু চায়নার দিকে একটু ঝুঁকে পড়লাম, হালকা একটু পাকিস্তান আমাদের ভেতরে একটু থাকলো। আই মিন টু সে দিস ইজ স্ট্র্যাটেজিক ইস্যুতে, ইটস নট সো। এই ব্যালেন্সের একটা আমরা চেষ্টা করলাম। তো এই ব্যালেন্সের চেষ্টা করাতে আমাদের যেটা হলো যে ইন্ডিয়া ওয়াজ আওয়ার ফ্রেন্ড সিন্স ডে ওয়ান। হ্যাঁ, বন্ধুর মধ্যে বা সমাজে তো ভাই বোনের মধ্যে সন্তান বাবার সাথেও তো মনোক্ষুণ্ণতা থাকতে পারে, জি। বাট রিলেশন রিমেইনস, ওকে? জি। ভাই বোনদের মধ্যে রিলেশন রিমেইনস। সো আমার ডে ওয়ান থেকে ওর সাথে আমার একটা রিলেশন আছে। আবার আমি যখন একটু ব্যালেন্সের জন্যে একটু ফার ইস্টের দিকে গেলাম, ওর সাথেও কিন্তু আমার একটা রিলেশন ডেভেলপ করে ফেললো। জি। সো আমি মনে করি যে উই কুড গেইন অ্যাট দ্য সেম টাইম। আমরা মুসলিম কান্ট্রি হিসেবে কিন্তু আবার একটু আমরা মিডল ইস্টের উপরে কিছু ডিপেন্ডেন্সি এবং আমাদের কিছু ওখানে উই কুড ড্র আওয়ার অ্যাটেনশন, এবং ওখানে আমাদের একটা স্থান আমরা স্ট্যাবলিশ করেছি, আমাদের পজিশন। আমাদের 80 লক্ষের বেশি মানুষ কাজ করে এক্স্যাক্টলি, এই দেশগুলোতে। ওইটা তো আছে। আমি আপনার ওই স্ট্র্যাটেজিক লেভেলের কথা বলছি। তো তারপরে 24-এর পরে এটা খুব টানাপোড়েনের মধ্যে দিয়ে চলে আসলো। জি। সবচেয়ে বড় প্রবলেমটা হলো আমাদের পাবলিক সেন্টিমেন্ট। অ্যাবসলিউটলি আমি বলবো যে এরকমভাবে এটা নেগেটিভলি গেল, যেটা আগে কখনো আমরা তো নেগেটিভ দেখিনি। না, এই 1.5 বছর যে ধরনের সম্পর্ক ছিল আমার মনে হয় কখনোই ছিল না। কখনোই। বাট ফর্মাল যে রিলেশনটা তাদের সাথে আমাদের থাকার কথা, দ্যাট রিমেইনড। এই জায়গাতে আমি বলবো যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বলেন, ওনাদের গভর্নমেন্ট তো ঠিক আছে, এখনও যেটা ছিল গতদিনও সেটাই, এখনও যেটা আছে গতদিনও সেটা ছিল। আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট বলেন, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, বা এখনকার গভর্নমেন্ট, ফর্মাল যেগুলো আছে সেখানে কিন্তু কেউ কোনো রকম আপনার এই ডেন্ট হওয়ার স্কোপ দেয়নি। তো আমরা চাই যে আমাদের প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকুক। আমরা, আপনি যেটি বলেছেন যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না, এসব করে এসবের মধ্যে দিয়ে আমাদের টিকে থাকতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে আসার জন্য।